আজকাল ডিজিটালের যুগ রে ভাই। ইনস্পিরেশন করলে আপনার কিছু না কিছু বের হয়ে আসবে। এরপর আমাদের এতগুলা মানে সংস্থা আছে, ডিবি আছে, সিআইডি আছে, ডিজিএফএ আছে, কত কি নাই আপনি বলেন, এনএসআই আছে। যদি 900 কোটি টাকা ইজ লট অফ মানি, লট অফ মানি। বাংলাদেশ ব্যাংকে $800 মিলিয়ন চুরি হয়েছে, কোনো বিচার হয়নি আজ পর্যন্ত। কারা কারা এর সাথে জড়িত ছিল সেই বিচার আজও হয়নি। 900 কোটি টাকার ঋণ জালিয়াতি, ডেপুটি গভর্নর সহ 26 জনের বিরুদ্ধে দুদকের মামলা। এখন শুনেন, এটা যদি আন্ডার বিচার বিভাগের তদন্তে থাকে বা বিচারের মধ্যে থাকে বা ইনভেস্টিগেশনের মধ্যে থাকে, এটা তো আমার কিছু বলার থাকে না। তারপর আমি বলবো এটা সরকারের ক্ষতি দেখা উচিত। অনেক সময় একটা পেপারে দিলাম, ইউটিউবে দিলাম, ওইখানে দিলাম, হয়ে গেল, তা না। সত্যিকার অর্থে আসলে এই ক্রাইমটা ঘটছে কিনা, আর সেই জিনিসটা ঘটছে কিনা, এটা বাংলাদেশ ব্যাংকও নিজেদের লোক দিয়া তদারকি করা উচিত, ইন্সপেকশন করা উচিত। ইন্সপেকশন করলে, আজকাল ডিজিটালের যুগ রে ভাই, ইন্সপেকশন করলে আপনার কিছু না কিছু বের হয়ে আসবে। এরপর আমাদের এতগুলা মানে সংস্থা আছে, ডিবি আছে, সিআইডি আছে, ডিজিএফএ আছে, কত কি নাই আপনি বলেন, এনএসআই আছে। যদি 900 কোটি টাকা ইজ লট অফ মানি, লট অফ মানি। বাংলাদেশ ব্যাংকে $800 মিলিয়ন চুরি হয়েছে, কোনো বিচার হয়নি আজ পর্যন্ত। কারা কারা এর সাথে জড়িত ছিল সেই বিচার আজও হয়নি। আপনি শোনেন, যখন এরশাদ সাহেব তার গদি থেকে যায়, বিএনপি গদিতে আসে 91-92 দিকে, তখন আমাদের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ছিল $800 মিলিয়ন, বুঝছেন? সেইটাকে পুঁজি করেই পরে যাইয়া 50 বিলিয়নের কাছাকাছি চলে গেছে। এখনও এত চুরিদারি করার পরও এখনও 30 বিলিয়ন প্লাস। এগুলা গভর্নমেন্টে কিছু করছে? গার্মেন্টসের মানুষ জান দিয়ে কাজ করছে। বিভিন্ন দেশে ম্যান পাওয়ার নিজেদের উদ্যোগে যারা গেছে, অনেকে ভূমধ্যসাগরে মারা গেছে, নিজের জীবনে ঝুঁকি নিয়েও মেক্সিকো দিয়ে আমেরিকা ঢুকেছে। যাওয়ার সময় কত রকমারি ব্যবহার করে এয়ারপোর্টে, আর আসার সময় আমি আমার 5টা পাসপোর্ট সাইজের বিদেশে ঘুরছি, কুকুর বিড়ালের মতো ব্যবহার করে, কোনোদিন সুন্দর ব্যবহার করে না। সে তাদের পয়সা দেয়া দেশটা গত 1.5 বছর চলতেছে, তাদের জন্য কি করেছে? কিছুই না, শুধু লিপ সার্ভিস। মাদুরোকে অপহরণ, এটা বিশ্ব রাজনীতিতে কি প্রভাব পড়বে স্যার? এটাকে আপনি কিভাবে দেখছেন? আপনি গত 200-300 বছর হইতে সারা দুনিয়াতে যারা অত্যাচার করেছে, সব লুণ্ঠন করেছে, তাদের কোনোদিন বিচার হয়েছে? তারা কোনোদিন কম্পেনসেশন দিছে? কোনোদিন দেয়নি। যে যেমনি পারছে আমাদের দেশটাকে বলতে সোনার বাংলা, শস্য শ্যামলা। ইবনে বতুতা লিখে গেছেন যে আল্লাহ তাআলা মনে হয় এই দেশটাকে শস্য শ্যামলা ফল ফুল দিয়া সাজিয়ে রেখেছে, এমন একটা জিনিস। উনি যখন ওই চিটং থেকে হযরত শাহজালালের দরগা যাচ্ছিলেন, তখন নদীর দুই পাশে এরকম সুন্দর বর্ণনা দিয়েছে। সেই ব্রিটিশরা আমাদের 250 বছর শাসন করেছে। 250 বছরের শাসনের শেষ দিকে 1921 সালে ঢাকা ইউনিভার্সিটি হয়েছে। একটা ইউনিভার্সিটি হয় না আমাদের এলাকায়, অথচ এখান থেকে হয়েছে। আমি নিজে ডান্ডিতে যাইয়া বড় বড় ঝুট মিলের, যদি তখন চলতেন অন্য প্রোডাক্ট ছিল, আমি নিজে দেখে এসেছি। এমনও দেখছি রাস্তার এক পাশে একটা ঝুট মিল, আর এক পাশে সুড়ঙ্গ পথে আরেকটা ঝুট মিল। এরা তো 100 বছর এখানে জুট নিয়ে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে সারা দুনিয়াতে বিক্রি করছে, কিন্তু এখানে কিছু করেছে? আমাদের ঐতিহ্যবাহী মসলিন কাপড়, তখন বলা হয়তো সেই 200-300 বছর এটা একটা আবিচ্ছেদ্যের প্রতীক। কেউ যদি এদেশ থেকে অন্য দেশে কোনো অ্যাম্বাসাডার যেত, কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান যেত, তখন এই মসলিন কাপড়টাই নিয়ে যেত। সেই মসলিন কাপড়ে তৈরি করার সময় লাস্ট একজন তৈরি, আমার এক বন্ধু মারা গেছে, জিওগ্রাফিতে পড়তো, সে যায় নরসিংদীকে দেখেছে, তখন তার বয়স ছিল 90 বছর, অর্থাৎ তার 10 কি 15 বছর বয়সে তার ডাইন হাতের আঙ্গুল সব কেটে দিয়েছে। এটা নকশি, এটা হচ্ছে কী বলে এটাকে,
ওই আপনার মসলিনের ধ্বংস করার কে করেছে? ব্রিটিশ করেছে। এইখান থেকে সমস্ত জোট নিয়ে তারা ব্যবসা করছে। বাদ দেন, যখন আমরা স্বাধীনতা হলো তখন কার পরামর্শে 70টা জুট মিল বন্ধ হইল? প্রতি বিদেশে 1000টা জুট মিল আছে, আর আমাদের দেশে 7টা জুট মিল ঠিকমতো চলে না। কার পরামর্শ হয়েছে? এগুলো হচ্ছে আধিপত্যবাদ। আপনার কঙ্গোতে জার্মানিরা শাসন করছে, জার্মানিরা কঙ্গোকে কয়েক বিলিয়ন ডলার কম্পেনসেশন দিয়েছে। হ্যাঁ, আর আমাদের দেশ থেকে যারা ইমিগ্রেশনাল ইয়েতে গেছে, ব্রিটেনে গেছে, তাদেরকে তো কুকুর বিড়ালের মধ্যে ব্যবহার করে। হ্যাঁ, আর এখন তো নানা রকম প্রতিবন্ধকতা তৈরি করছে। হ্যাঁ, আর মুসলমান হলে তো কথাই নেই। একটু সোচ্চার হতে হবে, কথা বলতে হবে যে তারা যে আমাদের পয়সা নিয়ে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা ডেভেলপ করছে, কোথাকার পয়সা ডেভেলপ করছে? আমাদের পয়সা, পুরো ভারতবর্ষেরও না, এটা বেঙ্গলের পয়সা। এখানে জুটটা নিয়ে যেত আর ওদের মার্কিন কাপড় বিক্রি করতো, মেশিনে তৈরি করা, লাঙ্কাশায়ার থেকে তৈরি করা। এই জন্য তারা বলে লাঙ্কাশায়ার হলো ওদের টেক্সটাইল রেভলিউশন, বাজার হলো বাংলাদেশ আর ইন্ডিয়া। এই করে তারা পয়সা বানাইছে, এখান থেকে র মেটেরিয়াল নিয়ে গেছে। এটার কোনোদিন কম্পেনসেশন পাইছে? তো যুগ যুগ ধরে এগুলো চলে আসছে। এখন আপনার যখন লিবিয়াকে ধ্বংস করলো, সবাই চোখ বুঝে থাকলো। লিবিয়া কেউ যদি বিয়ে করতে চাইতো, একটা অ্যামাউন্টে জানি না, আমার শুনছি $50,000 দিয়ে দিত, বাড়ি দিয়ে করে দিত, বছরের শেষে তাদের জন্য পয়সা পাঠাইতো, ইলেকট্রিসিটির পয়সা দিয়ে দিত। বিদেশে যদি কেউ পড়তে চাইতো, বিনা পয়সা তাদের বিদেশে নিয়ে পড়াইতো। সেই লিবিয়া এখন আছে এরকম? নাই। আমাদের দেশ থেকে লোকজন জব করতো। আমার এক পরিচিত বন্ধু ছিল লন্ডনে, উনি কস্ট অ্যাকাউন্ট ছিল, উনি ওখানে কনসালটেন্সি ফার্ম ছিল। ইরাক, আমাদের বন্ধু বান্ধব ইরাকে চাকরি করছে, ওদের এগ্রিকালচারের উপরে, ক্যানাল উপরে চাকরি করছে যায়। অর্থাৎ একটা দেশ ভালো চললে আমাদের দেশের লোক যাই ওখানে চাকরি করতে পারে, ফরেন কারেন্সি ইন করতে। তো লিবিয়া শেষ করেছে, এখন আর লোকজন নাই ওখানে। এর উপরে ওই ইরাক শেষ করছে, সেখানে আমাদের লোকজন। অথচ ইরাক যদি সেই রকম একটা মানে স্ট্রং ইকোনমি হইতো, আমাদের দেশে বহু লোক যায় চাকরি করতো, বহু বেনিফিট পেত। এটা হচ্ছে আধিপত্যবাদের বিরুদ্ধে কে কথা বলতে পারবে? ইমরান সাহেব কথা বলেছে, তাকে জেলে ঢুকিয়ে দিয়েছে, কথা বলার সুযোগ নাই। তবে হ্যাঁ, আপনার একটা কথা সত্য, পাকিস্তানের কাছে যদি আণবিক বোমা না থাকতো, পাকিস্তানের এক্সিস্টেন্স নিয়ে প্রশ্ন উঠত। মাদুরো রেডিক্যাল প্রেসিডেন্ট, বামপন্থীতে উঠে আসছে, তার ওয়াইফও ওইরকমভাবে যুদ্ধ করে উঠে এসছে। এরা সবসময় ক্যাপিটালিজমের বিরুদ্ধে। হয়তো ইকোনমি অত ভালো করতে পারেনি তারা, কিন্তু তাদের কাছে যথেষ্ট সম্পদ আছে। স্পেশালি যে ওপেকের যে কয়েকটা কান্ট্রি আছে, ভেনেজুয়েলা একটা কান্ট্রি, এবং 1971 সালের আগে কেউ তেলের পয়সা পাইতো না। ওপেক হওয়ার পরে সৌদি আরব সহ যখন বলল যে না, আমাদের তেলের পয়সা দিতে হবে, তখনই তারা তেলের পয়সা পাওয়া শুরু করলো। এখন আমি তখন লন্ডনে থাকি, আমার এখনও স্পষ্ট স্মরণ আছে, হিথ ছিল মানে প্রাইম মিনিস্টার। তখন তারা 5 দিন চাকরি করে, তো 3 দিনে নিয়ে আসছে চাকরিটা, যে 3 দিন অফিস করতে হবে, কারণ তেল নেই। তেল একটা উইপন। এখন আমেরিকা দেখতে, তার বাড়ির পাশে ভেনেজুয়েলা দুনিয়ার তেল পড়ে দিচ্ছে, তাদের আরও তেল আছে, এগুলো এক্সপ্লোর করে নিজে নিয়ে আসবে। আধিপত্যবাদ। হ্যাঁ, আধিপত্যবাদের বিরুদ্ধে মানুষ দাঁড়াতে হবে, তাদের উইপন থাকতে হবে, তাদের ইউনিটি থাকতে হবে। হ্যাঁ, এখন এরপরে আসবে ধরেন কিউবা অথবা মেক্সিকো অথবা আরেকটা আছে কি জানি, এগুলাতে আক্রমণ করে। এগুলো সবগুলোতেই খনিজ সম্পদ আছে, তেল আছে, ওটা আছে। হয়তো ওদের পয়সা নাই এক্সপ্লোর করার, পয়সাটা আমেরিকার আছে, তো আমেরিকা এই সুযোগ নেবে। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জটিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন, এবং চেঞ্জটিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জটিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে,
একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনে থেকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।